অবশেষে 1 বছরের অপেক্ষার অবসান। আজ ষষ্ঠী। প্রতিটি মণ্ডপে মা হাজির তার 4 ছেলেমেয়ে নিয়ে। প্রতিটি বাঙালির মন আজ আনন্দে ভরে রয়েছে। ছোটবেলার মতন না আজকাল আর আনন্দের ফুলঝুরিটা জ্বালানো হয় না, এত কাজের চাপ বেড়ে গেছে। ছোট থাকার এই একটা সুবিধে, প্রত্যেকটা ছুটি ভালো করে উপভোগ করা যায়। এখনো মনে আছে আমার ছোটবেলায় পুজোর কম্পিটিশন লেগে যেত কার বেশি নতুন জামা কাপড় সেটা নিয়ে। ছোটবেলায় স্কুলে তো রীতিমতো আমাদের রেষারেষি চলতো কার বেশি জামা। পড়াশোনাতে কোনো মন নেই। রিমঝিম আমাকে যখন বলতো যে ও 2টো নতুন পুজোর জামা হয়ে গেছে, আমার তখন কি টেনশন। যতক্ষণ না আমার 3 নম্বর জামাটা রেডি, আমার মনটা খুব ভার হয়ে থাকতো। যেই 3 নম্বর জামাটা এসে গেল, তখনই ওকে ফোন করতাম কোনো একটা নোটসের বাহানায়। তারপর ওর বাড়িতে গিয়ে আমার 3 নম্বর জামাটা দেখাতাম, তাহলে আমি খুশি। এই তো সেদিন একটা নতুন জামা কিনে খুব হাসছিলাম নিজে নিজেই। মা জিজ্ঞেস করলেন যে কেন হাসছিস রে? আমি বললাম রিমঝিমের কথা খুব মনে পড়ছে। আমরা অনেক সময় ভোর রাতে বারান্দায় জেগে থাকতাম আর দেখতাম কলা বউয়ের স্নান। দেখতাম ধুতি পরে অনেকে মাথায় ঘট নিয়ে যাচ্ছে কলা বউকে স্নান করাতে, আর রিকশায় একটা ছোট্ট মেয়ে সাদা শাড়ি লাল পাড় পরে এত লম্বা একটা ঘোমটা পরে বসে আছে। আর রিমঝিমের আর আমার কি কৌতূহল যে ছোটো মেয়েটা কে। আমরা অপেক্ষা করে থাকতাম যে কলা বউ স্নান করে যখন ফিরবে তখন আমরা দেখব। অনেক পরে জানতে পেরেছি যে ওটা আসলে ছোটো মেয়ে নয়, ওটা কলা গাছ। আজকে সকালেও বারান্দায় দাঁড়িয়েছিলাম, দেখলাম কলা বউয়ের স্নান। এত রিমঝিমের কথা মনে পড়ছিল, তাই ওকে ফোন করলাম শ্বশুর বাড়িতে। জানতে পারলাম যে ও নিজে গিয়ে অনেক শপিং করেছে শ্বশুর শাশুড়ি সবাই জন্য। তা আমি তখন ওকে বললাম যে আমার নতুন জামা হয়েছে কতগুলো। আমি ভাবলাম ও বুঝি বলবে ওর নতুন জামা কাপড়ের বিষয়, ঠিক ছোটোবেলার মতন। কিন্তু খুব খারাপ লাগলো জেনে যে এবছরে ওর হাজব্যান্ড ট্যুরে আছে, অষ্টমীর আগে ফিরবে না, আর ও হাজব্যান্ডকে ছাড়া কোনো নতুন জামা কাপড় কেনেনি। এককালে ভাবছিলাম যে আমার কি খুশি লাগতো জানতে যে আমার জামা কাপড় ওর থেকে কত বেশি। কিন্তু এবছর একটু খারাপ লাগলো, বন্ধুত্বটা মনে হয় আরও গাঢ় হয়ে এসছে এখন। আমি আজকে বিকেলে ওকে আসতে বলেছি, আমার নতুন জামা কাপড় দেখাবার জন্য নয়, ওর জন্য যে জামা কাপড় কিনে রেখেছি সেটা দেওয়ার জন্য। চলুন শুরু করি আজকের নারী। নমস্কার, আমি সায়ন্তনী। আমার এবং নারীর সকলের তরফ থেকে জানাচ্ছি মহাষষ্ঠীর আন্তরিক অভিনন্দন। শুরু করি আজকের নারীর ফ্যাশন। পুজোর সময় একজন বাঙালি নারী সবচেয়ে কী পরতে ভালোবাসে? ঠিক, ঢাকাই জামদানি। আর ঢাকাই জামদানি নিয়েই গল্প করার জন্য আজকে আছে ঊর্জশী বুটিকের শান্তনু গুহ ঠাকুরদা। শান্তনুদা নমস্কার। শান্তনুদা, আপনি যে এই ঢাকাই জামদানি নিয়ে কাজ করছেন, ঢাকাই জামদানি জিনিসটা আসলে কি? ঢাকাই জামদানি অ্যাকচুয়ালি যেটা ঢাকার থেকে শাড়িটা শুরু হয়েছিল বলে সেটা হচ্ছে ঢাকাই শাড়ি। আর সম্ভবত জামদানি শাড়ি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে এই যে জমাট বুনন যেটা হয়, এটা টিপিক্যাল জামদানি যে কাজ হয়, এটা থেকে জামদানি কথাটা এসেছে। বাংলাদেশের নারায়ণগঞ্জ গ্রামের রূপসী বলে যে গ্রাম আছে, সেই রূপসী গ্রামে ছোট্ট ভিলেজ এটা একটা, এখানে ঢাকাই জামদানির উৎপত্তিস্থল। এখানে তাঁতিরা আর কি দিনের পর দিন নিজেদের হাতে তাঁতে বুনে নানা রকমের অদ্ভুত ধরনের শাড়ি সৃষ্টি করেন, যেগুলো এখন আর কি বর্তমানে দেশ বিদেশে ইন্টারন্যাশনালি অলসো খুব বেশি রকমের সমাদৃত। তো ঢাকাই জামদানি মানে ঢাকার জামদানি শাড়ি। শান্তনুদা, একটা ঢাকাই জামদানি শাড়ি দেখে কিভাবে বুঝবো যেটা সত্যিকারের ভালো জামদানি কিনা? দেখো, জামদানি শাড়ির একটা বিশেষত্ব হচ্ছে যে এটা একটা কাজটা হচ্ছে খুব টিপিক্যাল ধরনের হয়। প্রত্যেকটা শাড়ির একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য অবশ্যই থাকে, কিন্তু ঢাকাই শাড়ির মেন বৈশিষ্ট্য হচ্ছে তার কাজ এবং তার জমিটা। আমাদের বাংলা তাঁতের শাড়িও কিন্তু টাঙ্গাইল ঢাকাই বলে তৈরি হয়, সেটা ঢাকাই কাজটা ঠিক সেইভাবে তাঁতের শাড়িতে আসে, কিন্তু সেটা অনেক বেশি ফাইন হয়। ঢাকাই শাড়িতে একটা টিপিক্যাল যেটা হয়, এটা অনেক রাফ হয় জিনিসটা। আর ঢাকাই শাড়ি 3 রকমের হয়। একটা হচ্ছে সুতো, যেটা একদম সুতি ঢাকাই শাড়ি, একটাতে থাকে কিছুটা সুতি কিছুটা সিল্ক, সেটাকে আমরা হাফ সিল্ক বলি। আর একটা হচ্ছে ফুল সিল্ক। তো সেই হিসেবে তো রেকটিফাই করাই যায় যে কী ধরনের ঢাকাই শাড়ি, এবং কাজটা হচ্ছে সেই টিপিক্যাল ঢাকাই ইয়েতেই হচ্ছে। কি ধরনের কাজ, কি ধরনের ডিজাইন প্যাটার্নস বেশি হয়ে থাকে এটা ঢাকাই জামদানিতে? বেশিরভাগই হয় যেটা যে একটা পাড় হয়, পাড়ে যেটা একটা টিপিক্যাল ঢাকাই কাজ হয়, এবং সেটার সঙ্গে বডিতে এবং আঁচলে কাজ হয়। এটা তো আমরা তার উপরে এখন সময়ের সঙ্গে তাল রাখার জন্য অনেক রকম ইনোভেশন করছি, কিন্তু মেইন ঢাকাই শাড়ি এই যে দেখো তুমি, এই যে পাড়ের কাজটা যেমন
এবং এর বডিটাতে কিন্তু পুরো অল ওভার জাল আছে এবং আঁচলটা মাল্টি কালার। এইটা আপনি কি কাজ করেছেন? এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে কুন্দন স্টোন দিয়ে আমরা জারদোসি কাজ করেছি। এটা আমাদের এবারে পুজো স্পেশাল। এটা দেখি একটু, এটা বলেন কি কুন্দন স্টোন দিয়ে জারদোসি কাজ, এটা ঢাকাই জামদানির উপরে। তো এটা আমরা অষ্টমী সন্ধ্যেবেলার কথা মনে রেখে এটার নামও দিয়েছি পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি। এই পুষ্পাঞ্জলি শাড়িটার দাম কিরকম? এটা মোটামুটি আমাদের 3750, 3750 টাকা। আর এটা প্রথম আমরা যে ঢাকাই শাড়ির, আমাদের আরেকটা কথা আমি বলে দিতে চাই, প্রথম যে ওয়াশটা সেটা কিন্তু আমরা নিজেরা করে দিতে চাই। কারণ ঢাকাই শাড়ি নিয়ে অনেকের মনেই কিন্তু পশ্চিমবাংলায় অনেক সন্দেহ আছে, কারণ ঢাকাই শাড়ি অনেকেই বলেন যে অল্প সময় পরার পরে অনেক সময় ফেসে যায়, কিন্তু সেটা হয় কি শাড়ির কোয়ালিটির গণ্ডগোলের জন্য হয়ে থাকে। এবং ঢাকার যে ধোলাইটা যেটা হয় সেটা একটা কাঁটা ধোলাই বলে ওরা, সেই জন্য আমরা প্রথমবারের ধোয়াটা ঢাকা থেকে টিপিক্যালি ওই কাঁটার ধোলাই করে কাস্টমারদের ফ্রি অফ কস্ট করে দিতে চাই। আচ্ছা, আপনি তো এখানে বললেন যে জারদোসি কাজ করা হয়েছে, এই কাজ ছাড়াও অন্য কোনো কাজ কি আপনি করছেন? ঢাকাই শাড়ির উপরে আমরা এই বছরে আরেকটা যেটা করেছি, এটা দেখো, এটা পুরো রেশমি সুতো দিয়ে, এটাতে কোনো জরির কাজ নেই। শাড়িটা কিন্তু জরির কাজে ঢাকাই জামদানি। ইনফ্যাক্ট এটা কিন্তু হাফ সিল্ক, এটা কটন অ্যান্ড সিল্ক মিক্সড। এটার উপরে কিন্তু আমরা সম্পূর্ণ সুতোর কাজ করেছি, এটা রেশমি সুতো দিয়ে, যাতে এটাতে একটা এথনিক টাচ দেওয়ার জন্য। এটা সাধারণত যে কেউ ষষ্ঠী দিন সন্ধ্যেবেলা করতে পারেন, ষষ্ঠী শাড়ি হিসেবে খুব ভালোভাবে। আজকে মহাষষ্ঠী, আপনি বলছেন এরকম একটা শাড়ি আজকে পরা উচিত। আপনি বলে যে ঢাকাই জামদানি 3 ধরনের হয়, তো এই 3 ধরনের কি 3 রকম দাম নিশ্চয়ই, তো কিরকম হয় রেঞ্জটা? রেঞ্জটা মোটামুটি শুরু হয় 1800 টাকা থেকে, 1800 টাকা থেকে 8-9 হাজার টাকা অবধি হয়। কিন্তু আমরা নর্মালি 5-6 হাজার টাকার মধ্যে যে শাড়ি সেটাই স্পেশালাইজ করি। কারণ কি, আমাদের কাস্টমারদের কথা ভেবে, কারণ একটা 8,000 টাকা শাড়ি কেনবার মতো কাস্টমার খুব কম থাকেন আর কি, মানে যারা খুব স্পেসিফিক কাস্টমার হন তারা ছাড়া এটা খুব বিক্রি করা মুশকিল হয় আর কি। সেই জন্য আমরা চেষ্টা করি কোয়ালিটি এবং কাজের মধ্যে মোটামুটি একটা ব্যালেন্স রেখে শাড়িগুলোকে প্রাইসিং করার জন্য। তো এটা মোটামুটি রেঞ্জ 1800 থেকে 5000 টাকার মধ্যে। এখানে একটা শাড়ি দেখতে পাচ্ছি, এটা শাড়ি তো মনে হচ্ছে। হ্যাঁ, এটা কি কাজ? অ্যাপ্লিক মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো আমাদের বাংলা তাঁতের শাড়ি, সাদা কালো যেরকম, তার উপরে আমরা আমাদের হাতে, আমাদের মেয়েরা যারা কাজ করেন, আমাদের এখানে একটা সংস্থা আছে যেখানে আমাদের মেয়েরা হাতে আমাদের কাঁথা বা অ্যাপ্লিক করেন, এটা তাদের হাতে আমাদের ডিজাইনে তৈরি করানো। এটা তুমি দেখো, এটা পুরো কিন্তু একটা ফ্লোরাল এবং পাখি একটা মিলিয়ে তৈরি করা হয়েছে। এটাতে পুরো পাড়ে রয়েছে কাজ, আঁচল রয়েছে এবং সর্বাঙ্গে বুটি রয়েছে। এই শাড়িটা কিন্তু যে কোনো দিনে, তুমি দিনের বেলা যে কোনো অকেশনে, পুজোর সময় ছাড়াও যে কোনো দিনের যে কোনো উৎসবে তুমি পরতে পারো। এটা আমার মনে হয় খুবই কালারফুল হবে। তো ঢাকাই শাড়িটা কি খালি বাঙালিরাই আজকাল কিনছে নাকি অবাঙালিরাও কিনছে? অবাঙালিরা খুব বেশি রকম কিনছেন। যেমন আমরা আরেকটা জিনিস তৈরি করেছি, সেটা হচ্ছে যে ঢাকাইয়ের ওপরে দেখো সালোয়ার কামিজ, এই ধরনের জিনিসরা অবাঙালিরা শাড়ি ছাড়াও অনেক কিছু করছেন ঢাকাইয়ের উপর। এটা কিন্তু অবাঙালিরা খুব বেশি রকম পছন্দ করেন। এটা খুবই ড্রেসি, এটাতে এটা খুব ক্লাসি, এটা পুরোটা এরকম কাজ করা এবং তার সঙ্গে দোপাট্টাটাও খুব সুন্দর। সুতরাং অনেকে যারা শাড়ি একদমই পরেন না, অবাঙালিরা, তাদের জন্য তো এটা আদর্শ সাবস্টিটিউট হতে পারে বলেই মনে হয় আমাদের। এই শাড়িটার ব্যাপারে একটু বলুন। এটা হচ্ছে পিওর তসর। পিওর তসরকে আমরা ডাই করেছি, প্রথমে টাই অ্যান্ড ডাই করা হয়েছে। এটা গ্রে অ্যান্ড ব্ল্যাকে, তসরের সঙ্গে আমার মনে হয় এই কালারটা খুব ভালো ব্লেন্ডও করে। তার উপরে আমরা কাজটা করেছি তসর রং, সিলভার, গ্রে অ্যান্ড রেড দিয়ে। ষষ্ঠীর দিনে আড্ডাটা কিন্তু বেশ ভালোই জমলো, তাই না? আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাকে লিখে জানান, আর ওনার সাথে যে যোগাযোগ করতে চান সেটাও কিন্তু বলবেন, আমি সাহায্য করব। আর কম্পিটিশনের কথা মনে আছে তো? আপনাদের ছোটো ছোটো যে স্যাম্পল ডিজাইনগুলো আছে সেগুলো আমাকে পাঠান। আমরা কিন্তু আমাদের সেই কম্পিটিশন এখনও জারি রেখেছি। এতক্ষণ আমরা শান্তনুদার কালেকশন দেখলাম ঢাকাই জামদানির বিভিন্ন ধরনের কাজ, যেরকম ধরুন জারদোসি, জরির কাজ। এখন আমি এসে পড়েছি এমন একটা জায়গায় যেখানে চোখ বন্ধ করে আমরা পেতে পারি ঢাকাই জামদানির এক অপূর্ব কালেকশন। খুবই পরিচিত গড়িয়াহাটের বলরাম সাহা। আপনারা পুজোর জন্য কি এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি স্পেশালি পুজোর জন্য এনেছেন, কিংবা কি মানে কি কালেকশন বার করেছেন পুজোর জন্য? পুজোর জন্য শুধু না, এটা সারা বছরই চলে, কিন্তু পুজোর জন্য মেনলি যেটা জরির কাজটা পুজোর সময় বিক্রি হয়। আর যেরকম এইটার দাম কত? এটা আছে আপনার 72 আছে, এটা আছে 24। 72 বলতে কি 700 না 7200? 7200। আচ্ছা, আর এটা আছে 2400, 2400। নমস্কার, আজকে ষষ্ঠী। আমি দেবযানী,
নারীর স্বাস্থ্য বিভাগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়া প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। ষষ্ঠীর দিনে সব নিশ্চয়ই রেডি, জামা কাপড় কী কী খাবেন সব ঠিক করে নিয়েছেন, কিন্তু ড্রেস যা কিনেছেন একবার কি আয়নার সামনে পরে দেখেছেন যে আপনার যে ভুঁড়িটা হয়েছে সেই ভুঁড়িটা কি ড্রেসটা মানাচ্ছে? হয়তো মানাচ্ছে না। এত টাকা দিয়ে কিনে ভাবছেন এ বাবা কীরকম একটা লাগছে পরে, আনস্মার্ট। ভুঁড়ি থাকলেই আনস্মার্ট লাগবে। চলুন আজকে পুজোর দিনে ভুঁড়ি নিয়ে একটু আলোচনা করা যাক। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুব্রত সেনকে। নমস্কার ডক্টর সেন। নমস্কার। আচ্ছা ডক্টর সেন, 30 ঊর্ধ্বে মহিলাদের যাদের বয়স 30 ক্রস করে গেলেই আমি দেখেছি যে ভুঁড়ি হওয়ার প্রবণতাটা বেশি থাকে, এরা কেন? এটা ঠিকই যে ভুঁড়িটা আজকাল একটা সমস্যার মধ্যে দাঁড়িয়েছে। এমনকি বহুদিন আগে স্বয়ং রবীন্দ্রনাথ বাঙালির বর্ণনা দিয়েছিলেন, মাথায় খাটো বহরে বড়, এই হচ্ছে বাঙালির সন্তান। আমাদের ছোটোবেলা থেকেই আমাদের একটা ধারণা ছিল যে এক বিশেষ অঞ্চলের মহিলারা যারা ঘি মাখন দুধ খেয়ে বড় হন তাদের একটা সময়ে একটা বিরাট ভুঁড়ি, বেশ ভাঁজ পড়া পড়া ভুঁড়ি দেখা দেয়। কিন্তু এখন আমরা যেটা জানি যে এই সমস্যাটা খালি মহিলাদের নয়, বা এই সমস্যাটা কোনো একটা বিশেষ প্রদেশ বা জাতির মধ্যে না, সমস্ত ভারতবর্ষের মধ্যেই এই ভুঁড়ির প্রবণতাটা খুব বেশি রকম আছে, এবং এটা অনেক অসুখের সূত্রপাত বলে এখন মনে হচ্ছে। কেন হয় মানে এটা? ভুঁড়ি হওয়ার কতগুলো কারণ থাকে। প্রথম কথা হচ্ছে যে শুধু খাওয়ার জন্য হচ্ছে তা কিন্তু না, শ্রমজীবী মানুষেরও ভুঁড়ি হচ্ছে, স্ত্রী পুরুষ। এটার মধ্যে অনেকখানি বংশগত বা জেনেটিক ফ্যাক্টর আছে, যেটা আমাদের দেশে খুবই প্রবল। একটা ডাক্তারি খটোমটো নাম আছে যেটাকে বলা হয় মেটাবলিক সিনড্রোম, যার মধ্যে প্রধান জিনিস হচ্ছে পেটে চর্বি হওয়া, সঙ্গে ব্লাড প্রেশার বেশি হওয়া, রক্তে ভালো কোলেস্টেরল কমে যাওয়া, খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়া, ট্রাইগ্লিসারাইড বেশি হয়ে যাওয়া। তাছাড়া এর সঙ্গে সঙ্গে থাকে আমাদের রক্তের আর্টারি বা ধমনীগুলোর মধ্যে কোলেস্টেরল জমে গিয়ে রক্ত চলাচল কমে গিয়ে গুরুতর হার্টের বা ব্রেনের সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট কি হার্টের অ্যাটাক হওয়া। এবং সবচেয়ে যেটা চিন্তার কারণ হয়ে এখন দাঁড়িয়েছে যে এই যে মেটাবলিক সিনড্রোম যেটা আমরা বলি, যেটার মধ্যে ভুঁড়িটা হচ্ছে প্রধান, তার সঙ্গে ইনসুলিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই ইনসুলিনের কার্যকারিতা নষ্ট হওয়ার জন্য এরা মিডল এজের ডায়াবেটিসে পরিণত হয়, যে জন্য আমাদের দেশে ডায়াবেটিসের সংখ্যা এত বেড়ে যাচ্ছে, এবং বিশেষজ্ঞদের অনুমান 2025 সাল নাগাদ ডায়াবেটিস মহামারী রূপে আমাদের দেশে দেখা দেবে। আপনি যে বললেন জিনের কারণে এটা হতে পারে, কিংবা খাওয়া দাওয়ার জন্য, এছাড়া কি আরও কোনো কারণ আছে? যে এটা আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে জেনেটিক কারণ একটা আছে। তাছাড়া ভুঁড়ি হওয়ার প্রধান কারণ বেশি খাওয়া, কম পরিশ্রম করা, এটা তো সাধারণ কথা। কিছু অসুখে ভুঁড়ি বাড়তে পারে, যেমন ধরুন হাইপোথাইরয়েড বা থাইরয়েড কম হলে শরীরে চর্বি যাওয়ার একটা প্রবণতা থাকে, তার মধ্যে ভুঁড়িও হতে পারে। শরীরের অন্যান্য অংশে, মানে আমি বলছি হাত বলুন, পা বলুন, এর থেকে পেটে কিন্তু চর্বি জমার প্রবণতাটা বেশি দেখা দেয়। তার কারণ হচ্ছে পেট এমন একটা জায়গা, সেখানে স্বাভাবিকভাবেই আমাদের অনেক চর্বি আছে। আমাদের পেটের চামড়া এবং মাসলের তলায় ভগবান একটা পুরো ভালো ফ্যাটের কম্বল করে রেখেছেন, যাতে ভেতরের অর্গানগুলো প্রোটেক্টেড থাকে। এখন তার থেকে এক্সেস একটু জমা হলে অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, আর ভুঁড়িটা হচ্ছে তো সেখানে আমাদের পেট যেখান থেকে আরম্ভ হলো, সেখানে আমাদের পেছনের দিকে হাড় আছে, তো সামনের দিকটা তো বুকের মতন পাজরা নেই, আমাদের সামনের দিকে ফাঁকা, বেশ চর্বি জমছে, বড় হচ্ছে, ভাঁজ পড়ছে, এই জিনিসটা হয়ে যায়। তো এটা কিছু অসুখ আছে, যেরকম অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কিছু টিউমার, যেটাকে আমরা বলি কুশিং সিনড্রোম, তাতে কিন্তু ভুঁড়ি বাড়তে পারে। কিছু ওষুধ ব্যবহার করলে ভুঁড়ি বাড়তে পারে, চর্বি জমে যায়, যেমন সাইড এফেক্ট, যেরকম কর্টিকোস্টেরয়েড, তাতে ভুঁড়ি বাড়তে পারে। এছাড়া আমরা দেখি ভুঁড়ি অনেক সময় হয়ে যায় ধরুন মেয়েদের ডেলিভারির পরে। সিজারিয়ান হলে তো হয়ই, সিজারিয়ান হলে হয়, নর্মাল ডেলিভারিতেও হয়, কারণ তখন হচ্ছে পেটের মধ্যে পেটের প্রেশারটা বাড়তে থাকে, পেটটা বড় হতে থাকে। তারপরে যখন মাসলগুলো ঢিলে হয়ে যায়, মাসলের জোর কমে যায়, পেশির শক্তি কমে যায়, তারপরে যখন ডেলিভারি হয়ে গেল, সিজার হোক বা এমনিই হোক, তখন কিন্তু মাসল তো তার সেই শক্তিগুলো পায় না, তখন পেটটা ফুলে ওঠে। যে রোগগুলোর কথা আপনি বললেন, মানে ডায়াবেটিস, হার্টের অসুখ, এগুলো তো হতে পারে আপনি বলেছেন,
এছাড়া কি আর কিছু হতে পারে? হ্যাঁ, এছাড়া আরেকটা রোগের সম্ভাবনা খুবই বেশি, সেটা হচ্ছে গলস্টোন। এমনিতেই গলস্টোন মহিলাদের বেশি হয়, 40-এর ওপর হলে বেশি হয়। তাছাড়া যারা একটু স্থূলকায় মানে ভুঁড়ি যাদের আছে তাদের তো একটু বেশি হয়। কি এক্স্যাক্টলি খেতে হবে আমাদের ভুঁড়িটা যাতে কম হয়? হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে ভুঁড়ি হওয়া সম্বন্ধে আমি তো জেনেটিক ফ্যাক্টরটা বাদ দিলাম, সেটা তো আমার হাতে নয়, বা কিছু অসুখের জন্য যদি হয়ে থাকে তো সেটা চিকিৎসা করতে হবে। নিজেকে যেটা তৈরি করা আমাদের যেটা, সেটা সম্বন্ধে আমাদের দুটো প্রিন্সিপাল, সেটা হচ্ছে যে খাওয়াটাকে কন্ট্রোল করতে হবে এবং একটু ব্যায়াম করতে হবে। খাওয়া কন্ট্রোল করার মধ্যে ফ্যাট জমার দুটো কারণ মেনলি হয়, ক্যালোরি বেশি হলে বা যদি আমরা চর্বি জাতীয় জিনিস, ঘি, মাখন, চিজ, খাসির মাংস এইসব যদি আমরা বেশি খাই তাতে চর্বি জমতে পারে। কার্বোহাইড্রেটও হয় খানিকটা, ফ্যাটে কনভার্টেড হয়ে যায়। এই পরিমাণগুলো কমাতে হবে। আমাদের একটা ক্যালোরি হিসেব করতে হবে যে আমাদের দৈনন্দিন ধরুন একজন ওয়ার্কিং পুরুষ মানুষ, তার হয়তো 2500 ক্যালোরির দরকার হয়, বাড়ির গৃহবধূ তার হয়তো 2000 ক্যালোরি দরকার হবে। কিন্তু যাদের চর্বি জমেছে তাদের কিন্তু আমরা ক্যালোরিটা হয়তো 1500 করব, 1800 করব। সেটা একজন ডায়েটিশিয়ান বা চিকিৎসক বলে দেবেন কি ক্যালোরি খাবেন। মোটামুটি শাক, সবজি, ফল এগুলো বেশি করে খাবেন। এছাড়া ব্যায়াম, আপনার ব্যায়ামের মধ্যে হাঁটা একটা ভালো ব্যায়াম। কিন্তু যাদের ভুঁড়ি হয়ে গেছে তাদের শুধু হাঁটলেই ভুঁড়ি কমবে না, তাদের একটু পেটের জন্য ব্যায়াম করতে হবে, যাতে পেশিগুলো, হ্যাঁ এক্সারসাইজ যেগুলো দেখিয়ে দেবে, সেটা যোগব্যায়াম হোক, অ্যাক্রোব্যাটস হোক, যে কোনো জিনিস, যাতে পেশিগুলো শক্ত হয় এবং ফ্যাটটা পেশির তলায় একটু চাপা পড়ে যায়। আচ্ছা ডক্টর সেন, অনেকে শুনেছি বেল্ট পরে ভুঁড়ি কমানোর জন্য, এটা কতটা ঠিক? এটা একেবারেই ঠিক নয়। কারণ ভুঁড়ি কমানোর জন্য আমি যেটা একটু আগে বলেছিলাম যে ব্যায়াম করে পেশিগুলোকে শক্ত করতে হবে, তো বেল্ট পরলে হবে কি পেশিগুলো শক্ত না হয়ে আরও নরম হয়ে যাবে, যার ফলে হবে কি ওই পেটের চর্বি তাতে কমবে না, বরং আরও পেটটা ঝুলে পড়বে। কাজেই বেল্ট পরাটা একেবারেই উচিত না। এর সমাধান হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম করে পেটের কোনো মানে এফেক্টিভ কিছু হয় না, কিছু হবে না। আচ্ছা, একটা নতুন পদ্ধতি শুনছি ইদানিং অনেকেই এটা করছেন, যেটাকে লাইপোসাকশন বলে, ফ্যাট কমানোর জন্য। এটা কি? এটা একটা নতুন পদ্ধতি। এটার কথাটার মধ্যে এর মানেটা নিহিত আছে। লাইপো মানে ফ্যাট, সাকশন মানে টেনে বার করা। একটা যন্ত্র দিয়ে পেটের এই চর্বিগুলোকে টেনে টেনে বার করে দেওয়া। এটা কসমেটিক সার্জনরা করেন। পুরো ওপেন করে হয় না কিভাবে হয়? একটা ছুঁচের মতন জিনিস চর্বির লেয়ারে ঢুকিয়ে ফ্যাটটাকে বার করে দেওয়া হয়। তাতে কি মানে এরপরে আর ফ্যাট জমতে পারে না? এখন কথা হচ্ছে যে আপনি ব্যাংকের টাকাটা খরচা করে ফেললেন, তারপরে যাতে ব্যাংকে না জমে টাকা, আর সেই জন্য ক্যালোরিটাকে খরচা করতে হবে, তারপরে খাওয়া বা ব্যায়ামের যেটা আছে সেটা আপনাকে করে যেতে হবে। এটা এক্সেস ফ্যাটটাকে আপনি সরিয়ে দিয়ে একটু নেচারকে হেল্প করলেন। এটা কি শরীরে কোনো ক্ষতি করে? না, এতে কোনো ক্ষতি হয় না, কোনো অসুবিধা হয় না। ডক্টর সেন, ভুঁড়ি হলে তো জেনারেলি আমরা কেউ ডাক্তারের কাছে যাই না, কারণ আমরা মনে করি না এটা কোনো রোগ। কোন ক্ষেত্রে ডাক্তারের কাছে আমাদের যাওয়া উচিত? কারণ আপনি এর আগে বললেন অনেক রোগ হতে পারে, গলব্লাডারের স্টোন হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হার্টের অসুখ হতে পারে। এখন ভুঁড়ির জন্যও কিন্তু এখন স্বাস্থ্য সম্বন্ধে সচেতন মহিলা বা পুরুষরা কিন্তু ডাক্তারের কাছে যান যে আমার একটা ভুঁড়ি হচ্ছে। কাজেই এখন মানুষ যাচ্ছে, অনেক সচেতন হয়েছে। এছাড়া যে কোনো অসুবিধা হলে, ওজন বেশি হয়ে গেলে বা এই সব অসুখের কোনো লক্ষণ দেখা দিলে, কারোর যদি রক্ত পরীক্ষা করে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ভুঁড়ি সম্বন্ধে সচেতনতা। এক্স্যাক্ট ভুঁড়ির জন্য তো কোনো মেডিকেশন আছে কি? না, ভুঁড়ির জন্য কিছু মেডিকেশন নেই। ভুঁড়ির জন্য হচ্ছে ব্যায়াম, খাদ্য তালিকা, এবং তাছাড়া হচ্ছে যে ভুঁড়ির জন্য যেসব অসুখগুলো হতে পারে তার প্রিভেনশন যতটা করা সম্ভব। অনেক ধন্যবাদ ডক্টর সেন আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। ডক্টর সেনের পরামর্শগুলো শুনলেন তো? খাওয়া দাওয়া আর ব্যায়াম এই দুটো করেই কিন্তু ভুঁড়ি কমানো যায়। পুজোর এই কটা দিন আপনাদের খুব আনন্দে কাটুক, আপনারা খুব আনন্দ করুন, মজা করুন, খুব খান, খুব ঘুরুন, ভুঁড়ির কথাটা একটু মাথায় রেখে। নারীর স্বাস্থ্য বিভাগ কিন্তু আপনাদেরই জন্য। আপনি আমাদের লিখে পাঠান আপনার সেই রোগটার কথা, যার সঙ্গে যুদ্ধ করে আপনি বেঁচে উঠেছেন, আর সেই ডাক্তারটির কথা যিনি আপনাকে প্রাণপণ লড়াই করে বাঁচিয়ে তুলেছেন। ডাক্তার, রোগ, চিকিৎসা, হাসপাতাল এগুলো সব শুনলে আমরা ভীষণ ভয় পেয়ে যাই, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই ভয়টা কাটানোর একমাত্র উপায় হলো আপনারা আমাদের চিঠি লিখে জানান যে আপনারা কি করে লড়াই করে বেঁচে উঠেছেন, আর আমরা সেই চিঠি সমস্ত দর্শকের সামনে কথা দিচ্ছি নিশ্চয়ই পড়ে শোনাব। তুমি যে আমার চিরদিনের সেই নারী।
নমস্কার। আজ আমরা কিছু কিছু ব্যায়াম দেখাবো, যেটা হচ্ছে হিপস, থাইস অ্যান্ড কোমর। এই তিনটের কিছু কিছু টোনিং অ্যান্ড স্ট্রেচিং এক্সারসাইজেস, যেটা আপনার মেদ কমাতে এবং মাসেলটাকে টাইট করতে সাহায্য করবে। কারণ দেখা যায় বাঙালি মেয়েদের কিন্তু মেদ বৃদ্ধি হয় কোমর, হিপস অ্যান্ড থাইসে। তো আসুন আমরা কিছু অ্যারোবিক্সের মাধ্যমে এক্সক্লুসিভ এক্সারসাইজ দেখি। 7, 6, 5, 4, 3, 2, relax. শিউলির গন্ধ, হিমের পরশ আর নীল আকাশে সাদা মেঘের ভেলাতেই আমাদের মন মেতে ওঠে আনন্দে। মা আসছেন। এই সময় আমরা সকলেই খুব ব্যস্ত হয়ে পড়ি আমাদের সাজগোজ নিয়ে। ষষ্ঠীর দিনের সাজগোজটা ঠিক কীরকম হবে? আমাদের মনের এই দ্বন্দ্বের অবসান ঘটাবার জন্যই কিন্তু আজ আমার সঙ্গে আছেন মেকআপ আর্টিস্ট অভিজিৎ চন্দ। অভিজিৎদা, নমস্কার। অভিজিৎদা, ষষ্ঠীর দিনে মেকআপটা ঠিক কীরকম হওয়া উচিত? আমাদের বেস মেকআপটা কীরকম হওয়া উচিত? আমি আজকে যেটা করছি, আমাদের মডেল আজকে পরেছে একটা প্রচণ্ড পার্টি ওয়্যার। হ্যাঁ, তো এটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি পার্টি মেকআপটাই আজকে করব, একটা নাইট পার্টি মেকআপ ষষ্ঠীর জন্য। তো ফার্স্টেই আমি বেসটা এখানে করে রেখেছি, তারপরে আমি একটু কম্প্যাক্টের প্রলেপ দেবো মুখে। চোখের তলায় না একটু পাউডার দিয়ে নেবো আগে, ট্রান্সলুসেন্ট লুজ পাউডার চোখের তলায় দিয়ে নেবো আইশ্যাডো করবার আগে। কারণ এই পাউডারটা দেওয়ার একটা কারণ আছে, দুটো কারণ আছে। যেমন একটা হলো, ধরো আমি যে আইশ্যাডোগুলো করব বা মাস্কারা করব সেটা এখানে পড়তে পারে, হ্যাঁ, তো এটা যেন পাউডারের ওপরই, সেটা পাউডারের ওপরেই পড়বে। পাউডারটা ঝাড়লে ওটা চলে যাবে, ঠিক আছে। আর একটা কারণ হলো চোখের তলায় যদি কালি থাকে না, সেটা অনেকটা মানে বসে যায়, যার ফলে পাউডারটা আমাদের দেওয়া। একটা লাইট মুভ কালার আমি চোখের মধ্যে ব্লেন্ড করবো আগে। ওর ড্রেসের সঙ্গে বেশ যাচ্ছে আইশ্যাডো কালারটা। এমনিতেই টিনেজার্সদের দেখতে ভালো লাগে, তার উপর একটু মেকআপ করলে তো আরোই ভালো লাগবে। একটু হালকা হাইলাইটার লাগালে তো? হ্যাঁ, একটু সিলভারিশ হাইলাইটার লাগালে একটু মেটালিক এফেক্ট আনছে। ওর ড্রেসটা ঠিক একটু ওরকমই। রাতের পার্টি তো একটু বডি হলে ক্ষতি নেই, ভালোই লাগবে। লাইট মুভ দিয়ে আগে চোখের যে মানে বেসটা করে নিয়েছি, তারপর একটা ডার্ক মুভ দিয়ে এজগুলোকে প্রমিনেন্ট করেছি, আর একটা সিলভার কালার হাইলাইটার দিয়ে আমি এটা মানে হাইলাইটারটা করেছি। এবার একটা ব্রাশে করে একটু সিলভার আইশ্যাডো নিয়ে চোখের তলাতেও দেবো। তলাতে কেন দেওয়া হচ্ছে? একটু ডিফারেন্ট লুক আসবে, চোখটা একটু প্রমিনেন্ট হবে। আর চোখটা যেহেতু ছোট, চোখটা বেশি প্রমিনেন্ট করতে হয়। এবার যেটা করব, একটা লাইনার ব্রাশ নিয়ে লাইট ভাবে একটু আইলাইনার, হ্যাঁ, ওপরের চোখটাতে একটা পাতলা লাইন করব, চোখটা যাতে একটু প্রমিনেন্ট লাগে, খুব মোটা নয়। একটু শিমার, সিলভার শিমার লাগাচ্ছি হাইলাইটিং পোর্শন, মানে ব্রোবন। এত ভালো একটা শাইনি ব্যাপার দেবে। ঠিক মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা বেশ আর একটু বেশি প্রমিনেন্ট হয়ে যায়। রাতের বেলা তো প্রবলেম নেই কোনো, ভালো লাগে হেভি ল্যাশ। হ্যাঁ, আর যে মেকআপটা করছি সেটা যে খালি ষষ্ঠী রাতের জন্য বলি তাই নয়, হ্যাঁ, যে রাত্রিবেলা পার্টি, ডিস্ক পার্টি বা কোনো পার্টি থাকলে করা যেতে পারে। খালি একটু আইশ্যাডোটা ড্রেসের সঙ্গে কোঅর্ডিনেট করে নিলেও চলে। নিচের আর ওপরের পাতায়, দুটো পাতাতেই ঠিক মাস্কারা অ্যাপ্লাই করব। এইবার যেটা হলো আইব্রোটা, ওর আইব্রোসটা মোটামুটি ঠিকই আছে, একটু ব্রাশ করলেই চলে যাবে। ব্রাশ করে দিলাম। রাত্রিবেলা তো একটু প্রমিনেন্ট আনলে ক্ষতি নেই, ওই জন্য একটু ডার্ক ব্রাউন আইশ্যাডো, বা যাদের বেশ ভালো ঘন আইব্রোটা, তারা খালি ট্রান্সপারেন্ট মাস্কারা লাগিয়ে ব্রাশ করে নিলেই হয়ে যায়। আই মেকআপটা তাহলে এবার কমপ্লিট। এবার আমরা যাব
ব্লাশ অনে মনে হয়। হ্যাঁ, চোখের তলা থেকে পাউডারটা ঝেড়ে দেবো। ছেড়ে দেবো। তাহলে এবার আমরা ব্লাশ অনে যাব। হ্যাঁ, এবার ব্লাশ অন করবো, একটু ডার্ক ব্লাশ অন করবো। ব্লাশ অনটা জানো তো মুখের শেপ অনুযায়ী হওয়া উচিত, যেমন ওর যেমন গালের হাড়টা বড় উঁচু উঁচু, তো আমি এই হাড়ের ওপর ব্লাশ অনটা অ্যাপ্লাই তা আমরা কি করে বুঝবো যে মানে কোথায় এক্স্যাক্টলি লাগাতে হয়? শোনো, কারুর দেখবে এই জায়গাটা ভারী থাকে, হ্যাঁ। তো তখন তারা এই পোর্শনটাতেও যদি চোয়ালটাতেও যদি ব্লাশ অন লাগানো যায় তো ভালো লাগবে। কারুর ধরো এই জায়গাটা বেশি থাকে, তখন এই পোর্শনটাতেও ব্লাশ অন লাগানো যেতে পারে। যে জায়গাটা ভারী সেই জায়গাটা লাগানো উচিত। হ্যাঁ, ধরো কপালে কারুর হেয়ার লাইন অনেক বড়, মানে কপালটা অনেক চওড়া, তখন কপালেও ব্লাশ অন লাগানো যায়। আর আরেকটা যেটা আমি ওর ক্ষেত্রেও করব, ও নাকটা একটু মানে চাপা, তো নাকের দুপাশে না একটু ডার্ক শেডের মানে আইশ্যাড বা ব্লাশ অন অ্যাপ্লাই করলে চোখা লাগে। আর একটা জিনিস বেশি, চোয়ালটা মুখ আন্তাজে একটু বেশি, তো চোয়ালেও একটু ব্লাশ অনের হালকা ব্লাশ অনের টাচটা রাখবো। আচ্ছা, এবার যেটা করব, নাকটাকে আমি একটু টাচ আপ করবো, নাকের দুপাশে একটু গাঢ় রঙের আই শ্যাডো লাগাবো, একটু ডার্ক ব্রাউন, নাকটাকে একটু প্রমিনেন্ট করতে। নাকের পরে আমরা লিপসে আসবো। হ্যাঁ, নাকের পর লিপসে আসবো। এবার লিপস। চোখের মেকআপটা যেহেতু একটু ডার্ক করেছি, আমি হেভি করেছি, লিপসটা একটু হালকা লাইট করবো। লিপ কালারটা কি এরকম একটু মভিশি হবে নাকি অন্য? একটু না, একটু মভিশ না, এক্স্যাক্টলি চোখটাও মভ, লিপটাও মভ, দুটো না ব্লেন্ড করে যেতে পারে, তো যার ফলে আমি একটু লিপটা একটু আলাদা কালার রাখছি। এটা লিপ লাইন করে নিচ্ছি, ওর লিপটা খুব পাতলা, যার জন্য একটু বাড়িয়ে আমি ওর লিপটা আঁকছি। গ্লসি লিপস্টিক করবো, তার জন্য আমি দুটো গ্লস একসঙ্গে করে ইউজ করব লিপে। একটা লাইট শেডের গ্লস নিয়ে এটাকে প্রিন্ট করে শেষ লিপটা কমপ্লিট। এবার ফিনিশিং টাচ দেওয়ার জন্য একটু ফেস শিমার নিয়ে একটা মোটা ব্রাশে করে নেব আমি, একটু ফেস শিমার নিয়ে ওর গালটার মধ্যে, গালে একটু শাইন এনে দেয়। গালে, নাকের উপর, চিনে দেব, আর একটা জায়গায় দেব কলার বোন। কলার বোন লাগালে কি হয়? একটা গ্লসি এফেক্ট আসবে, ভালো লাগবে। একটা বডি মেকআপের ইয়েতে পর্যায়ে পড়ে। আমাদের ফেস মেকআপ কমপ্লিট। হ্যাঁ, ফেস মেকআপ ট্রেন্ডি লুক যে কোনো টিনেজারদের জন্য নাইট পারপাসে। এইবারে আমাদের যেটা হলো ফাইনাল টাচ, হেয়ার। এটা চুল পুরো চুল দেখবে, চুল গেটআপ টোটালি চেঞ্জ করে দেয়। তো আজকে আমি যেটা করছি চুলে আমি আজকে ওকে আগে থেকে চুলটা ভিজিয়ে মুজ দিয়ে কিছু বেন্ডার্স লাগিয়ে রেখে দিয়েছিলাম, তো এগুলো একটা একটা করে এবার আমি খুলবো। আর দর্শকদের জন্য বলছি যে দর্শকরা যদি এই ধরনের স্টাইল করতে চান, স্নানের পরে ভেজা চুলে আপনার বেন্ডার্স লাগিয়ে রাখতে পারেন, মুজ দিতে পারেন, মুজ দিয়ে তারপর বেন্ডার্সগুলো লাগিয়ে ছেড়ে দেবেন। তারপর পুরো যখন কমপ্লিট হয়ে যাবে আপনাদের সাজগোজ, তারপর একটা একটা করে আস্তে আস্তে খুলে দেবেন। এগুলো তো কিনতে পাওয়া যায়? হ্যাঁ, এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। একটা কার্ল কার্ল করে দেয় নাকি? এটা একটা ওয়েভি লুক আমি আনছি। আচ্ছা, নাইট পার্টির জন্য। চুলটা তাহলে খোলা হয়ে গেল। এখন চুলটা আর দুটো বাকি আছে, দুটো খুলে দিচ্ছি। একটা ওয়েভি জিপসি লুক এসছে, নতুনত্ব আছে বেশ লুকসটা, ওয়েস্টার্ন একটা লুক। চেহারা পাল্টে গেল পুরোপুরিভাবে। চুলটা পুরোটা খোলা হয়ে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হলো একটু ভলিউম মুজ নেব। সেটা কি? ভলিউম মুজটা হলো চুলটা একটু ভলিউম দেয়। মুজ নিয়ে
কার্লগুলোতে ধরে ধরে আরো স্ক্রাঞ্চ করে দেবো এইভাবে। চুলটা একটা সেটে চলে আসবে তাহলে। তো আমাদের ট্রেন্ডি ইভিনিং ওয়্যারের জন্য লুক একেবারেই রেডি। এবার আর একটা একটু এক্সট্রা এফেক্ট দিয়ে দিই। হেয়ার মাস্কারা। হ্যাঁ, ওর আউটফিটের সঙ্গে ম্যাচ করে এটা হেয়ার মাস্কারা। বাট দর্শকরা যারা দেখছেন তারা নিজেদের আউটফিটের সঙ্গে ম্যাচ করে হেয়ার মাস্কারা বা হেয়ার কালার স্প্রে লাগাতে পারেন। সেটাও একটু বেশ স্মার্টই লাগে দেখতে। ওই যে তুমি বললে চেঞ্জ। অনেক ধন্যবাদ অভিজিৎদা। আশা করি আপনাদের এই স্টাইলটা এবং এই মেকআপটা খুবই পছন্দ হয়েছে। অভিজিৎদার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় সেটা কিন্তু আমাকে লিখে জানাবেন। তাছাড়াও লিখবেন, জানাবেন যে আমাদের প্রোগ্রাম আপনাদের ঠিক কেমন লাগছে। কম্পিটিশনের কথা মনে আছে তো? আপনারা আপনাদের টিপসগুলো, ঘরোয়া টিপসগুলো আমাকে লিখে পাঠাবেন এবং সেই টিপসগুলো থেকে আমরা বেছে নেব সবার থেকে সেরা টিপটি। নমস্কার, শুভ ষষ্ঠী। আচ্ছা বলুন তো, পুজো মানে কি শুধু প্যান্ডেল হপিং বা সাজগোজ রূপটান এসব? অথবা ধরুন শারদীয়া সংখ্যার পাতার গন্ধে ডুবে থাকা? এসবের বাইরেও কিন্তু পুজো আছে। ঠিক ধরেছেন, বাঙালির পুজো মানে বাঙালির আড্ডা, আনলিমিটেড আড্ডা, সময়কে হারিয়ে দেওয়া আড্ডা। অবশ্য এই আড্ডারও কিন্তু কিছু ফিক্সড আইটেম থাকে, সেটা ছাড়া আড্ডাটা খুব একটা প্রাণ পায় না। এই যেমন ধরুন ঘন ঘন চা বিস্কিট খাওয়া, তেলে ভাজা, বা নৈশ আড্ডায় বিভিন্ন রকম পানীয়র সাথে সুস্বাদু টিটপিটস। আপনাদের কিন্তু একটা কথা মানতেই হবে, সেটা হলো যে অন্যান্য নর্মাল ডে আড্ডার তুলনায় ষষ্ঠীর দিনের আড্ডাটা কিন্তু অনেক বেশি কালারফুল। আর সেই কালারফুল আড্ডাকে, মানে সেই কালারফুল আড্ডা মানে সন্ধ্যের আড্ডাতে আরও একটু রঙিন আমেজ ঢেলে দিতে আজকে আমাদের সঙ্গে আছেন জয়শ্রী গাঙ্গুলি। জয়শ্রীদির কাছ থেকে আমরা শিখব দুটো মকটেল। জয়শ্রীদি কি বানাচ্ছেন? আজকে বানাচ্ছি স্ট্রবেরি ফ্লোট আর গ্রিন কুলার। দেখ মনে একটা কথা আমি তোকে ভীষণভাবে মনে হয় যে যখনই কেউ বাড়িতে এলো সঙ্গে সঙ্গে যদি একটু যদি মকটেল ফকটেল করে দেওয়া যায়, মানে তাকেও একটা বেশ ভালো চমক দেওয়া হয় আর মানে একটু অন্যরকম করা যায়, মানে গেস্টকে প্রেজেন্ট করতেও ভালো লাগে। একদম। তাহলে জয়শ্রী কোনটা আগে বানাচ্ছে? আমি স্ট্রবেরি ফ্লোটটা আগে বানাই। আচ্ছা আচ্ছা, কি কি লাগছে একবার বলে দিন। হ্যাঁ বলছি, স্ট্রবেরি ফ্লোট বানাতে লাগছে একদম ফ্রিজের ঠান্ডা দুধ। ফ্রিজের ঠান্ডা দুধ মানে মকটেল তো ঠান্ডাই খেতে হয়। ঠান্ডা দুধ, আইসটা দিলে না একটু জলটা বেরিয়ে একটু পাতলা হয়ে যায়। আচ্ছা, স্ট্রবেরি সিরাপ আর স্ট্রবেরি পাল্প, যে কোনো একটা হলেও চলে যায়। এটা একটু সাজানোর জন্য একটু যাতে ভালো দেখতে লাগে তাই জন্য স্ট্রবেরি পাল্পটা রেখেছি। স্ট্রবেরি পাল্প, হ্যাঁ এটা স্ট্রবেরি সিরাপ ঠিক মতো না? আচ্ছা, পাল্প মানে স্ট্রবেরি শাঁসটা নিয়ে তৈরি, আর সিরাপটা তো একটু বোধহয় সিনথেটিক, পাতলা। স্ট্রবেরি পাল্প যে কোনো একটা হলে বাড়ির জিনিস চলে যায়। আর এটা আমরাও হতে পারে। আচ্ছা, এই দুটো কি আমরা কলকাতার বাজারে মানে পাবো কি? হ্যাঁ, এখন বলছি না সব অ্যাভেলেবল। সব পাল্প মোটামুটি বাড়ির দোকান ফোকান আশেপাশের দোকানে পাওয়া যেতে পারে। আর হলো আইসক্রিম আছে। আইসক্রিম আছে, আর আইসক্রিম তো শুধু দেওয়ার থেকে এগুলো দিলে অনেক অ্যাট্রাকটিভ না ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, আর জিনিসটা খেতেও খুব ভালো লাগে। খেতেও ভালো লাগে, ক্রিমের একটা ব্যাপার আছে, ভালোই লাগে। আইসক্রিম কতটা লাগছে ঠিক? 1.5 লিটার দুধ আছে এখানে। 1.5 লিটারে তুমি ধরো 2 চামচ তুমি দুধের এই শেকটার মধ্যে দেবো, আর ওপরে ভাসিয়ে দেবো ওই 2 স্কুপ মতো। মানে এটার পরিমাণটা কতটা, মানে কটা গ্লাস হবে এটাতে? এইটা মোটামুটি একটাই হয়, একটা গ্লাস। একটা থেকে দুটো, ছোট গ্লাস যদি হলে দুটো হয়ে যাবে, এরকম সাইজ হলে একটা। আচ্ছা, এই যে পার্টিকুলারলি মকটেলটা, আর আমরা শুরু করে দিয়ে কথা বলতে পারি তাই না? আর এই যে মকটেলটা জয়শ্রী, এটা কি কেউ যদি ধরুন দুপুরবেলা এলো সব সময় চলে? আচ্ছা, আর এটাও দেখবে মোটামুটি বেশ এক গ্লাস খেয়ে নিলে বেশ পেটটা ভীষণ ভালোভাবে ভরে যায়। প্রিয়জনকে খুশি করার এর থেকে ভালো উপায় কিন্তু আর হতে পারে না। হ্যাঁ,
পুরোটাই না? 1.5 লিটার দুধ, 1.5 লিটার পুরোটা। আর দেখবি বাচ্চারা সবসময় ভীষণ আবদার করে না, আর বাচ্চারা অনেক বাচ্চা দুধ খেতে চায় না, একদম ভীষণ কমপ্লেন শুনি বাচ্চারা নাকি কোনো দুধ খেতে চায় না। বাচ্চাদের কেন দোষ দেবো, আমি নিজেই খেতে চাই না। এইগুলো কিন্তু বাচ্চারা মানে দিলেই হলো আর কি। এটা হচ্ছে স্ট্রবেরি সিরাপ, এইটা 2 টেবিল স্পুনের মতন দিয়ে দিতে হয়, 2 টেবিল স্পুন। আর স্ট্রবেরি সিরাপ এটাই বোধহয় দুধের সেই একটা যে গন্ধটা থাকে ওটা বোধহয় মেরে দেয় না? আচ্ছা। আর তুমি যারা স্ট্রবেরি সিরাপ না স্ট্রবেরি পাল্পও এর মধ্যে দিয়ে দিতে পারে। আচ্ছা। আর এটাতে চিনির কোনো দরকার পড়ে না। চিনির দরকার পড়ে না। আচ্ছা, এই স্ট্রবেরি পাল্প আর স্ট্রবেরি সিরাপ এই দুটোর মধ্যে কি যে কোনো একটা দিতে হয় নাকি দুটোও দেওয়া যায়? কেউ যদি না, দুটো দেওয়ার যে কোনো দরকার নেই। আইসক্রিম ক চামচ? আইসক্রিম এখানে 2 টেবিল চামচ দিয়ে দেবে। 2 টেবিল চামচ। এখন কেউ যদি মনে হয় আরো ভালো খাবো, না দেখ এই যে পাল্পটা দিয়েছে না, দেখ গ্লাসের যে এমনি যদি ফাঁকা গ্লাসটা থাকতো তাহলে কিন্তু প্রেজেন্টেশনটা অতটা ভালো লাগতো। আচ্ছা, এটা কি প্রেজেন্টেশনের জন্য না আগে মানে গ্লাসে ওটা আগে থেকে রাখা হয়েছে শুধু প্রেজেন্টেশনের জন্য? আচ্ছা, এই পাল্পটা আর ওটার সাথে যদি স্ট্র দিয়ে কেউ মানে খাচ্ছে, পাল্পটা দুধটা যাচ্ছে, সেই চিনির দরকারটা পড়ে না। আচ্ছা, স্বাদটাও একটু অন্যরকম হয়। তবে আজকাল তো ভীষণ ব্যস্ততার যুগ না সবার, ঢেলে দিয়ে খেয়ে নিয়ে চলে গেল, মানে সেরকম দরকারই নেই। যেটা পুজোর সময় মানে তো মানুষ ভীষণ ব্যস্ত, মানে ল না আর কি যে এটা করেই এভাবেই খেতে হবে, সেই খাওয়াটা মানে পুরোপুরি টোটালি নিজের উপর ডিপেন্ড করে। তো এই হচ্ছে ব্যাপার। আর তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে কোনো ব্যাপারই নেই। ঠান্ডা দুধ ফ্রিজে রেখে দেবে, এগুলো ন্যাচারালি ফ্রিজে ঠান্ডা করা থাকলে আইসক্রিমটা ঠান্ডা। তো আমরা বাড়িতে আলাদা করে আইসক্রিমও লোককে দিই, সেটা দিয়ে একটা মানে ভালো জিনিস হয়ে যায়। আর এখন তো চটজলদি পানিও আমাদের বন্ধ হয়ে গেছে, যে আগে এলো লোকে গ্লাসটা আগে ধরিয়ে দিল, এখন এগুলো তো বিকল্প। ডাবের জল দিয়ে খুব ভালো শরবত হয়, নানা রকম মকটেলই তো ডাবের জল দিয়ে হয়। কি সুন্দর রংটা আসছে না বল? পুজোর বাজারে এগুলো তো চমক। এই লিকুইডটা করেও রাখা যায়, গেস্ট এলো একদম না, এটা কিন্তু একদম সত্যি কথা। দেখ, একটা বাচ্চাকে যদি একটা সাদা ম্যাটম্যাটে গ্লাস বলা দুধ দিয়ে দে, কোনো দিনও মুখে দেবে না, খেয়ে নে বাবা, খেয়ে নে বাবা। কিন্তু এটা তুই বসিয়ে হলো না, বড়রাও কিন্তু খুব আনন্দ পায়। ভীষণ ভালো কন্ট্রাস্টটা হয়েছে, তলায় রেড, মাঝখানে পিঙ্ক, উপরে হোয়াইট, তারপর আবার রেড। লোকে তো নানা রকম শপে যাচ্ছে আজকাল, তুই এই ককটেল আমব্রেলা পাওয়া যায়, পুজোর দিনে ট্রেতে করে এইভাবে যদি দিতে পারো। আমার স্ট্রবেরি ফ্লোট তুই টেস্ট কর আগে, মানে যাতে ওপরে গোঁফটা আমার হয়। না না, ষষ্ঠীর জন্য তোকে স্পেশাল একটা অফার দিলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ। দারুণ হয়েছে না? তুই ওদিক থেকে খা। ভীষণ ভালো। তবে যেটুকু খেলাম অবশ্য ওপরের আইসক্রিমটাই খেলাম, ভেতরটা খেলে আরো মানে এটা গ্লাসে তৈরি করে কেউ ফ্রিজে রেখে দিল, গেস্টের একটু আইসক্রিম দিয়ে মানে স্ট্রবেরি ফ্লোট করতে লাগছে দুধ 1/2 লিটার, স্ট্রবেরি সিরাপ 2 টেবিল চামচ, স্ট্রবেরি পাল্প 2 টেবিল চামচ, ভ্যানিলা আইসক্রিম 3 স্কুপ। মিক্সি বা ব্লেন্ডারে দুধ দিয়ে স্ট্রবেরি সিরাপ ও আইসক্রিম মেশান, কয়েক মিনিট মিক্সি চালিয়ে নিন, তারপর গ্লাসে ঢেলে দিন, গ্লাসের উপর 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিন। আচ্ছা জয়শ্রীদি, আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে এটা একটা পাইনাপল জুস, গ্রিনটা বুঝতে পারছি না, এটা তো আইসক্রিম জানি, তাহলে এর পরের মকটেলটা কি? এইটা হচ্ছে গ্রিনটা হচ্ছে খাস সিরাপ। বাহ, খাস সিরাপ, এটা পাইনাপল জুস, এটা আইসক্রিম, বাস হয়ে যাবে গ্রিন কুলার। আর এটা কি লেমন স্লাইসটা কাটা রয়েছে? হ্যাঁ, এটা কোনো কিছু নেই, দেখতে সুন্দর। ওই আচ্ছা, গার্নিশ পরিবেশন করছো। আচ্ছা, গ্রিন কুলার বলা হচ্ছে কি এই কালারটার জন্য? হ্যাঁ, একটু গ্রিনটা গ্রিনিশ ব্যাপারটা থাকবে বলে গ্রিন কুলার। আর ককটেলটাও বোধহয় এভারগ্রিন। তুমি একটা কাপ দাও। আচ্ছা, আমরা কাজ করতে করতে ওই তো গল্প করি, আর পুজোর দিনে তো বেশি কাজ করতেও কারণ ভালো লাগে না বলো? সবারই একটা ঠাকুর দেখার তারা, ছোটখাটো কাজ আর কি। আর তো হ্যাঁ, এটা তো সবারই সামলাতে হবে। এই 3 কাপ আর কি, 3 কাপ পাইনাপল জুস দেবে। পাইনাপল জুস 3 কাপ, তাহলে 2 গ্লাস হবে। আচ্ছা,
মানে এই রকম সাইজের গ্লাসে 2 গ্লাস হবে। 2 গ্লাস হবে। আচ্ছা, আর পাইনাপল যে জুসগুলো ওগুলোকে আমরা ক্যান জুস ব্যবহার করতে পারি যেগুলো পাওয়া যায়? মানে কেনা আচ্ছা, সব রেডিমেড আর হাফ কাপ খাস সিরাপ দিয়ে দাও। আচ্ছা, এটা আমরা পাবো? সব জায়গায় পাবো না? এখন আর কিছু এই নেই, সব পাবে। আর এটা তুমি আইসক্রিম দেবে 6 টেবিল চামচ। আচ্ছা, এটা একটু বেশি আইসক্রিমটা লাগবে। যত দেবে ভালো হবে। 6 টেবিল মানে ঠিক মানে 2 কাপের মতন, পরিমাণ মতন, 2 গ্লাসের মতন। হ্যাঁ, এটা আরো সোজা। এইটা করে তোমরা ধরো ফ্রিজে রেখেও দিতে পারো। আর আরো দুটো সুন্দর রং এসে যায়। পাইনাপল জুসটা নিচে পড়ে যায়, উপরে গ্রিনটা উঠে যায়। তাই না? মানে এটা কি খালি ফ্রিজে রেখে দিলেই হয়? হ্যাঁ, মানে বাইরে থাকলেও হবে, কিন্তু মকটেল তো সবসময় ঠান্ডা, এটা মাথায় রাখবে। আর মানে তুই এটার সাথে তুমি আইসক্রিম পরিবেশন করতে পারো। মানে গ্লাসটা পুরো মকটেলটা দিয়ে একটা স্কুপ অফ আইসক্রিম উপরে দিতে? না না, এটাতে আর স্কুপ দেবে না, এটাতে বরফ কুচি দিয়ে নিতে পারো। বরফ কুচি। আইসক্রিম তো ভেতরেই রয়েছে। আচ্ছা, বলো তো কি কালারগুলো দেখেই তো মকটেলের তো এটাই বিশেষত্ব। আর এগুলো তুমি ধরো করে একটা জাগের মধ্যে ফ্রিজে রেখে দিলে, তারপর ঢেলে ঢেলে দিয়ে দিলে, লোক আসলে পরিশ্রমও কম, যখন ইচ্ছে। আর এগুলো বেশ মানে পেট ভরা জিনিস কিন্তু। আর ফুড ভ্যালুটাও খুব ভালো। পাইনাপল জুস রয়েছে, আইসক্রিম রয়েছে, পেয়ে গেল গ্রিন কুলার। পুজোর সান্ধ্য আসর বা সকালে গেস্ট এলো, দারুণ ব্যাপার কিন্তু না? মানে কালারটাই এত ক্যাচি, আগে তো এটা দেখেই খেতে ইচ্ছে করবে। আর সবসময় আপনারাও মনে রাখবেন মকটেল একদম ভীষণ ঠান্ডা সার্ভ করবেন। দারুণ হয়েছে না? গ্রিন কুলার তৈরি করতে লাগছে পাইনাপল জুস 3 কাপ, খস সিরাপ হাফ কাপ, ভ্যানিলা আইসক্রিম 5-6 টেবিল চামচ। মিক্সিতে সব উপকরণ দিয়ে মিশিয়ে নিন, বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। দুটোই ভীষণ সুন্দর, আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন এবং আমাদের লিখে জানান কীরকম আপনারা খেলেন। আর হ্যাঁ, আর একটা কথা, পুরস্কারের কথা। সেটা হলো যে আপনারা এরকম মিষ্টি মিষ্টি, টক টক, ঝাল ঝাল রেসিপি আমাদের পাঠান। যে রেসিপিটা আমাদের সেরা মনে হবে তাকে কিন্তু আমরা পুরস্কৃত করব। আর আপনারা মানে সেরা যিনি রেসিপি লিখে পাঠাবেন তিনি আমাদের নারীর রান্নাঘরে এসে রান্নাও করতে পারবেন। তাহলে পুজোয় খুব ভালো থাকুন, খুব মজা করুন, খুব আনন্দ করুন, আর সবার সাথে খুব ভালো করে ঠাকুর দেখুন। আজকে তাহলে আমরা আসি, আবার পরের দিন দেখা হবে।